এবারের বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া আর কিছু নয় দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া কিছু নয়। এ বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ধারাবাহিকতা রক্ষার বাজেট, জনগণের সমর্থনহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। দৈনিক মানবজমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি ভালো কিছু দেখতে পায় না, বাজেট সমালোচনা তাদের অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে। ইসরায়েলকে ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য অবশ্যই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি মুসলিম বিশ্বের প্রতি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে যেন মুসলিম বিশ্ব সম্পূর্ণভাবে বয়কট করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে তাদের নিন্দা জানিয়েছেন আব্দুল মালেক আল হুথি। দৈনিক সমকালের শিরোনামের খবরে বলা হয়েছে, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন ও জীবিকার যে কথা বলা হয়েছে তার স্বচ্ছ কোনো রূপরেখা নেই বলে মত ব্যক্ত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা তা দেওয়া হয়নি, এতে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো দুর্বল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে 2021-22 পরবর্তী আলোচনায় সিপিডি এ মত দিয়েছে। তীব্র শোডাউনের আভাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্যে চীন। দৈনিক বাংলাদেশের শিরোনামের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তীব্র শোডাউনের আভাস দিল চীন। এখন দেশটির একমাত্র জরুরি লক্ষ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানো। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব জানিয়েছে ইয়াহু নিউজ। এতে পারমাণবিক দিক দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে চীন বলে আশঙ্কা করা হচ্ছে। গ্লোবাল টাইমসে চীনা কমিউনিস্ট পার্টির এই মিডিয়া মুখপত্রের সম্পাদক হু জিজিয়ান এক কলামে লিখেছেন, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অবশ্যই এমন পরিমাণে বাড়াতে হবে যা মার্কিন অভিজাতদের কাঁপিয়ে তুলবে, তারা যাতে চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চিন্তাই না করে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে যারা টিকা নিয়েছেন তাদের অনেকেই ফের কোভিডে আক্রান্ত হলেও মারা যাননি। দিল্লির এইমসের গবেষণায় উঠে এলো এমনই তথ্য। সংক্রমণ বলেন বিশেষজ্ঞরা। আগেও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছিল, টিকা নেওয়ার পর খুব কম সংখ্যক মানুষই কোভিডে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মৃত্যুর হার অনেক কম, সেই দাবির ভিত্তিতে গবেষণা চালিয়ে এইমস জানাচ্ছে, এপ্রিল থেকে মে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়কালে টিকা নেওয়া অনেক ব্যক্তিই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাদের শরীরে ভাইরাল লোডের পরিমাণও অনেক বেশি ছিল, কিন্তু তাদের কারো মৃত্যু হয়নি। এটি সংবাদ প্রতিদিনের খবর, ঠিক যেন আগের বারের পুনরাবৃত্তি। করোনার প্রথম ধাক্কার পরে সংক্রমণের গতি কিছুটা কমতেই সরকার সদর্পে ঘোষণা করে দিয়েছিল, এই লড়াইয়ে আমরা সফল হয়েছে। একই ঘটনা ঘটল দ্বিতীয় ধাক্কার ক্ষেত্রেও। দেশের দৈনিক সংক্রমণ যখন 1,30,000-এর আশপাশে ঘোরাফেরা করছে, তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামলাতে সক্ষম হয়েছে দেশ। গতকাল গুজরাটে 9টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এতে বোঝা যায় দেশে করোনা নিয়ন্ত্রণে আসছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার। আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী। আর এ বিষয়ে কথা বলার জন্যে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইরান প্রবাসী ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ মনির হুসাইন খান। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণের পেছনে প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। এই যে জনগণকে উদ্বুদ্ধ করা, একটা গণবিপ্লব সফল করা, এটা কিভাবে সম্ভব হলো? ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি সঠিক যোগ্যতা সম্পন্ন ফকি মুস্তাহিদ আলেম। তিনি স্থান, কাল, পাত্র এবং যুগের প্রয়োজন সম্পর্কে ছিলেন যথার্থ জ্ঞাত। তিনি ইরানি জনগণ ও মুসলিম উম্মার প্রকৃত সমস্যার সাথেও পরিচিত ছিলেন। তিনি ইসলামী আদর্শ ও নীতির উপর সুপ্রতিষ্ঠিত থাকার কারণে জনগণ তার উপর আস্থা এনেছিল এবং তার অনুগত হয়েছিল। শাহের কুশাসন ও দুঃশাসনে এবং ইরানের উপর বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের আধিপত্যের কারণে অতিষ্ঠ হয়ে মুক্তির জন্য ইমাম খোমেনির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শাহ ও তার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে অংশ নিয়ে শাহ সরকারের পতন ঘটায় ইরানি জনগণ। ইমাম খোমেনির দৃঢ়তা, সততা, একনিষ্ঠতা, বিচক্ষণতা, নেতৃত্ব দানের যোগ্যতা, জালেম তাগুতের বিরুদ্ধে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা জনগণকে শাহের বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ করে। আসলে মুসলিম বিশ্ব ও সমাজকে একমাত্র সঠিক যোগ্যতা সম্পন্ন ফকি মুস্তাহিদ আলিমই পারেন নেতৃত্ব দিতে। বছরের রাজতান্ত্রিক শাসনকে উৎখাত করেছে। তো এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, বিপ্লব পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবটা কেমন? জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির বিজয়ের পর ইরানে ধনী গরিব ব্যবধান বেশ হ্রাস পাচ্ছে, যা শাহের আমলে ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। সমগ্র ইরান জুড়ে ইনফ্রাস্ট্রাকচারের মৌলিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ যোগাযোগ ব্যবস্থার অসাধারণ উন্নতি, চিকিৎসা সেবা এবং বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম, বীমা ব্যবস্থা, খাদ্য, কৃষি, শিল্প, শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে এবং হচ্ছে ইসলামী বিপ্লবের পর। ইরানের ওপর শরণার্থীর কালে দীর্ঘমেয়াদী কঠোর অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই সাথে পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অনবরত ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এত সব বৈরী প্রতিরোধের জন্য সবসময় সচেষ্ট রয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে অর্থনৈতিক অসুবিধা ও বেকারত্ব থাকা সত্ত্বেও ইরানের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থাকে আন্তরিকভাবে সমর্থন করে এবং ভবিষ্যৎ সরকার ও প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা অর্থনৈতিক ও বেকারত্ব সমস্যা সমাধানে আরো সুষ্ঠু ও যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, বলা হয় ইমাম খোমেনি বিশ্বের পরাশক্তিগুলোর ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। কিভাবে সেটা সম্ভব হয়েছে এবং এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
ইমাম খোমেনি আসলে প্রাচ্য ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন। আফগানিস্তানের সোভিয়েত দখলদারিত্বের শুধু মৌখিক প্রতিবাদী করেই ক্ষান্ত হননি ইমাম খোমেনি ও ইরান, বরং দীর্ঘ ৮ বছর ধরে ইরানের উপর পাশ্চাত্য ও প্রাচ্য কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধ চলাকালেও ইরান আফগান মুক্তি সংগ্রামে সর্বাত্মক সাহায্য সমর্থন করেছে। আর ইমাম খোমেনির দিক নির্দেশনায় ফিলিস্তিনি ও লেবাননি জনগণের মধ্যে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সফল প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, যার বাস্তব ফল এখন আমরা প্রত্যক্ষ করছি। ইমাম খোমেনির এই আরেকটি বৈপ্লবিক পদক্ষেপ যেটা ছিল সেটা হলো রমজানের শেষ শুক্রবার বিশ্ব আল কুদস দিবসের ঘোষণা দান। ইমাম খোমেনি এই ঘোষণা দানের মাধ্যমে আসলে ইসরায়েলকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তাই ইসরায়েল এখন পতনমুখ মৃত্যু পথযাত্রী রাষ্ট্র, যার মৃত্যু ভেরি বেজে উঠেছে। ইরান এই গত 40 বছরে, বিশেষ করে বিগত 15 বছরে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে বহুলাংশে খর্ব করেছে, যেমন সিরিয়া, ইরাক, লেবানন, আফগানিস্তান, ইয়েমেন, বাহরাইন তথা গোটা অঞ্চলে। ও বিশ্বে ইরানের নৈতিক ও আদর্শিক প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানের এই ব্যাপক প্রভাব, বিশেষ করে আদর্শিক প্রভাবের কারণে বিপ্লবের প্রথমেও যেরকম ভাবে পরাশক্তিগুলোর ভিত কেঁপে উঠেছিল, ঠিক এখনো বর্তমান সময়ের যে পরাশক্তিগুলো আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরও ভিত দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। তো জনাব মোহাম্মদ মনির হোসেন খান, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের কর্মময় জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ইমাম খোমেনির কর্মময় জীবন হচ্ছে ব্যাপক। ইনি একজন মহাপুরুষ, তার কর্মময় জীবনকে আলোচনা করা অল্প সময়ের মধ্যে সম্ভব না। যাই হোক, আমি অল্প কিছু আলোচনা করবো এই ব্যাপারে। ইমাম খোমেনি কর্মময় জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। ইমাম খোমেনির শিক্ষাগত জীবন, তিনি একজন সফল শিক্ষক এবং শিক্ষাবিদ ছিলেন। 2, ইমাম খোমেনির মারজায়ে তাকলিদ বা ধর্মীয় নেতৃত্ব, জনগণের ধর্মীয় বিষয়াদি কর্তৃপক্ষ হওয়া সংক্রান্ত জীবন। এই অধ্যায়ে তিনি তার সংগ্রামী জীবনেরও শুরু হয় এখান থেকেই, এবং তিনি 1964 সালে শাহের ক্যাপিচুলেশন আইনের বিরুদ্ধে এবং শেখ বিপ্লব নামক যে তথাকথিত একটা বিপ্লব শাহ করতে চেয়েছিলেন সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, এবং জনগণও সেখানে ইমাম খোমেনির প্রতিবাদে সাড়া দেয় এবং তারা আন্দোলন করে। এবং 1964 সালের 3রা জুন 15ই খোরদাদ সমগ্র ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়, এবং সেই বিক্ষোভ শাহ সরকার খুব নিষ্ঠুরভাবে দমন করে, এবং এরপর ইমাম খোমেনিকে ইরান থেকে নির্বাসিত করে, প্রথমে তুরস্কে, তারপরে তাকে ইরাকের নাজাফ নগরীতে নির্বাসনে পাঠায় শাহ সরকার, এবং সেখানে তিনি দীর্ঘ 15 বছর নির্বাসনে থেকে ইরানের ভিতরে ইসলামী বিপ্লবকে নেতৃত্ব দেন এবং 1 ফেব্রুয়ারি ইরানে প্রত্যাবর্তন করেন। এবং 11ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাই যে ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে 1979 সালে। 1979 সালের 11ই ফেব্রুয়ারি থেকে 1989 সালের 3রা জুন পর্যন্ত এই ইমাম খোমেনির জীবনের শেষের 10 বছর একটা বিশেষ সময়কাল। এই সময়ে 8 বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। তার দিকে নির্দেশনাগুলো খুবই কার্যকর এবং ক্রিয়াশীল ছিল, যা ইরানকে এই যুদ্ধে বিজয়ী ও সফল করেছে। ইমাম খোমেনি 10 বছরে পাশ্চাত্য প্রাচ্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা ও ষড়যন্ত্র সাফল্যের সাথে মোকাবেলা ও ব্যর্থ করে দিয়েছেন, এবং নব্য প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরানকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে 1979 সালের 3রা জুন 89 বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জনাব মোহাম্মদ মনির হোসেন খান, ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী পালিত, ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা। ইরানের উপর আমেরিকার আরোপ করা সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেছে চীন। বাংলাদেশে আবার বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু, গত 24 ঘন্টায় মারা গেছে 34 জন।
এবং ভারতের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যে করোনা চিকিৎসায় দেশকে আত্মনির্ভর করেছেন, দাবি নরেন্দ্র মোদীর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সমগ্র ইরান জুড়ে পালিত হল ইসলামী বিপ্লবের রূপকার মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ইসলামী বিপ্লব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রেডিও টিভিতে সরাসরি ভাষণে তিনি কথা বলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সাফল্যের চাবিকাঠি হচ্ছে এই দুটি শব্দ, ইসলামী ও প্রজাতন্ত্র। হযরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মহান ও বিশাল যে কাজটি করেছেন তা হল ইসলামী প্রজাতন্ত্রের তত্ত্ব উদ্ভাবন এবং তা বাস্তবায়ন। তার এই তত্ত্বের ভিত্তি হল পবিত্র ইসলাম ধর্ম ও জনগণ সম্পর্কে গভীর জ্ঞান। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত 1-2 শতাব্দীতে যেসব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আর কোনো ব্যবস্থার পতনের বিষয়ে এত বেশি পূর্বাভাস করা হয়নি যেমনটি করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিষয়ে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকে এর বিরোধীরা যারা এই বিপ্লবকে সহ্য করতে পারছিল না তারা বলছিল এই বিপ্লব 2 মাস, 6 মাস বা 1 বছরের বেশি স্থায়ী হবে না। 1 বা 2 বছর আগে আমেরিকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের 40তম বার্ষিকী উদযাপনের সুযোগ হবে না। কিন্তু আল্লাহর রহমতে ইমাম খোমেনির বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি, বরং তা ক্রমে এগিয়ে যাচ্ছে, দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা। অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না। এ বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। গতকাল সন্ধ্যায় জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বুজরিককে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে $1,62,51,000 পরিশোধ করতে হবে। এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটারে লেখেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না, সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। জাতিসংঘ সনদের 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ 2 বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। চীন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। ইরানের উপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং। তারা বলেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হল আমেরিকা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে যে আলোচনা চলছে তা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র কথা বলেন। ওয়াং ওয়েনবিন জানান, পরমাণু সমঝোতা বাস্তবায়নের সমস্ত পক্ষ সহযোগিতা করবে বলে আলোচনায় বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি জানান, আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ নতুন একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তবে এখনও বেশ কিছু ইস্যুতে মতানৈক্য রয়েছে। এ অবস্থায় চীন আশা করে আলোচনার সমস্ত পক্ষ সব ধরনের মতানৈক্যের ঊর্ধ্বে উঠে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাকি অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করবে।
ইয়েমেনের জিজানে এক সাম্প্রতিক অভিযানে দেশটির সশস্ত্র ও বিপ্লবী বাহিনীগুলোর হাতে সৌদি সেনাদের নিহত হওয়ার ধরন সম্পর্কিত ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি জানাচ্ছেন সৌদি নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় এসব দাবি জানাচ্ছেন মূলত ইয়েমেনে নিহত সৌদি সেনাদের পরিবারের সদস্যরা। ইয়েমেনি সংবাদপত্রগুলোর ইন্টারনেট সাইটগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়নরত অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী যোদ্ধাদের হাতে নিহত নিরস্ত্র সৌদি সেনাদের ছবি প্রকাশ হওয়ার পর এই সেনাদের পরিবার থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি উঠেছে। এসব পরিবার খুব শিগগিরই দক্ষিণ সীমান্তে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করারও দাবি জানিয়েছে, যাতে সৌদি সেনাদের নিহত হওয়া ঠেকানো যায়। সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ সংক্রান্ত প্রচার বিভাগ জিজান অঞ্চলে পলায়নরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হওয়া সৌদি সেনাদের নানা ছবি প্রকাশ করার পর সৌদি যুবরাজের পদত্যাগের দাবি উঠল। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক এক অভিযানে ৮০ জন সৌদি ও সুদানি সেনা নিহত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু একদিনের ব্যবধানে আবার বেড়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৪ জন মারা গেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত একদিনের ব্যবধানে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এই ২৪ ঘন্টায় ১,৮৮৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে দেশে করোনা সংক্রমণের ৮০%ই ঘটছে ভারতীয় ভেরিয়েন্টের দ্বারা। পাশাপাশি দেশে অজানা একটি ভেরিয়েন্টও শনাক্ত হয়েছে। সরকারের একটি গবেষণায় দেশে ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে। দেশে ৮ মে প্রথম ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হবার পর করোনা ভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস বা IDSHI। দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও পিরোজপুর থেকে সংগ্রহ করার নমুনায় ডেল্টা ভেরিয়েন্টটি পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা ১৬টি নমুনার মধ্যে ১৫টি ডেল্টা ভেরিয়েন্ট এবং গোপালগঞ্জ থেকে ৭টি নমুনার সবগুলোর মধ্যেই এই ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। খুলনা থেকে সংগ্রহ করা ৩টি নমুনাতেই ভারতীয় ভেরিয়েন্ট আর ঢাকা থেকে সংগ্রহ করা ৪টি নমুনার মধ্যে ২টি পাওয়া গেছে এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমিত এইসব রোগীদের মধ্যে ১৪ জন দেশের সীমানার বাইরে যাননি, এমনকি যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি। সুতরাং গবেষণায় প্রমাণ মিলছে যে বাংলাদেশে ডেল্টা ভেরিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে বেগের ভেরিয়েন্ট বলে অভিহিত করেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশকে আপাতত ভ্যাকসিন দিতে পারছে না ভারত। বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি খবর জানিয়ে বলেছেন, ভারত কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন বেসামাল। দেশে ভ্যাকসিন অপ্রতুল। ভ্যাকসিন আনার জন্য বিদেশি ফার্ম মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা চলছে। এ অবস্থায় বিদেশে ভ্যাকসিন রপ্তানি সম্ভব নয়। বাংলাদেশের ১৫ লক্ষ মানুষ ভারতীয় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। ভারতীয় ভ্যাকসিন না পেলে এই মানুষেরা সংকটে পড়বেন। দুই দেশের সরকার এ ব্যাপারে কথা বলছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের বিজ্ঞানীরা ১ বছরের মধ্যে মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন। ১ বছরের মধ্যে আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণ দেশে তৈরি করেছেন, বলেছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের বিজ্ঞানীরা ১ বছরের মধ্যেই মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন। তিনি আজ শুক্রবার কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ
সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, हमारे वैज्ञानिकों ने एक साल में ही मेड इन इंडिया कोरोना वैक्सीन बनाई और देशवासियों के लिए उपलब्ध करवा दी। एक साल में ही हमारे वैज्ञानिकों ने कोविड टेस्टिंग किट्स और अपनी जरूरी उपकरणों से देश को आत्मनिर्भर बना दिया। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যেই মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন এবং দেশবাসীর জন্য উপলব্ধ করেছেন। 1 বছরের মধ্যেই আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণে দেশকে আত্মনির্ভর করে দিয়েছেন। তিনি আজ শুক্রবার কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার দাপট সমগ্র বিশ্ব জুড়েই ছড়িয়েছে। গোটা বিশ্বের সামনেই এই ভাইরাসের মোকাবেলা একটা বড়সড় চ্যালেঞ্জ। চলতি শতাব্দীতে বিশ্বের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে যে যখনই মানব সমাজ বিপন্ন হয়েছে তখনই ত্রাতার ভূমিকায় এসে দাঁড়িয়েছে বিজ্ঞান। সমস্ত সংকটের সময় আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে বিজ্ঞান। প্রধানমন্ত্রী বলেন, ভারত কৃষি থেকে মহাকাশবিদ্যা, ভ্যাকসিন থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি থেকে অন্যান্য প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভর ও সক্ষম হতে চায়। করোনার চলতি সংকটের পরিপ্রেক্ষিতে এর গতিটা কিছু কমলেও এখনও দেশের সংকল্প আত্মনির্ভর ভারত, সশক্ত ভারত বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে শিশুসহ সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে। দেশটিতে সামগ্রিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কঠোর লকডাউন দেওয়ার পর এই সতর্কতা জারি করা হলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন 2 সপ্তাহের জন্য দেশটিতে লকডাউন ঘোষণা করেছেন। 1 জুন থেকে 14 জুন পর্যন্ত এই লকডাউন চলবে। সেখানে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের ওই দাবি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন। এয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। এই সংস্থাটি ইরাক, সিরিয়া, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযানে বেসরকারি মানুষের প্রাণহানির ব্যাপারে পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে 2020 সালে বিভিন্ন দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে মাত্র 23 বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে 10 জন। নিহতদের মধ্যে 20 জন আফগান নাগরিক। এ সংক্রান্ত পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করে এয়ারওয়ার্স নামে ব্রিটেনের এই বেসরকারি সংস্থা জানিয়েছে, পেন্টাগন তাদের অভিযানে বেসামরিক মানুষের মৃতের সংখ্যা গোপন করেছে এবং মৃতের প্রকৃত সংখ্যা 102 জন। ব্রিটেন ভিত্তিক এই সংস্থাটি আরও জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘের দপ্তর থেকে বলা হয়েছে, গত বছর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে অন্তত 89 জন বেসামরিক মানুষ নিহত এবং 31 জন আহত হয়েছে। এমনকি পেন্টাগন এসব অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য $30 লাখ বরাদ্দ করলেও ক্ষতিগ্রস্তরা এক কানাকড়ি অর্থ পায়নি। বিভিন্ন দেশে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে বেসরকারি মানুষজন নিহত হওয়ার ব্যাপারে পেন্টাগনের মিথ্যাচার প্রকাশিত হয়ে পড়া থেকে মার্কিন সেনাদের অমানবিক আচরণের বিষয়টি স্পষ্ট হয়ে পড়েছে। এটা কারোরই অজানা নয় যে মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। পেন্টাগনের এই মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে,
2014 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়ায় মার্কিন নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে প্রায় 300 বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরাকেও মার্কিন হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মৃতের সংখ্যা কম দেখানোর মাধ্যমে পেন্টাগন আন্তর্জাতিক সমালোচনার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছে। এছাড়া বেসামরিক মানুষ নিহত হওয়ায় সন্ত্রাসীদের মোকাবেলায় তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। এদিকে বিএনপি বলেছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। আজ শুক্রবার বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি এবং পদক্ষেপগুলোও তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি প্রথমে কিছুটা হোঁচট খেলেও আমরা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওদিকে বিরোধী দল বিএনপি বলেছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতি নানা তত্ত্ব, বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে একবারের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট সংকটকালে সময়োপযোগী ও মানবিক বাজেট। সকল স্তরের সর্বপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে। এদিকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য এবারও সরকার দুটি সুখবর দিয়েছে। এবারের বাজেটে রেমিটেন্সের উপরে 2% হারে প্রণোদনা দেবার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীদের বীমা সুবিধার আওতাও আনা হবে। গতকাল 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন প্রবাসীদের আয়ের এই অভাবনীয় সাফল্য আমাদেরকে স্বস্তির মধ্যে রেখেছে। প্রতিবেদনটি শুনেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত।